আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তৃতীয় সেমিস্টার এবং যারা চতুর্থ সেমিস্টারে ম্যাথ থ্রিতে রেফার্ট খাইছিলা, মানে বর্তমানে যারা চতুর্থ সেমিস্টার আছো, যাদের রেফার্ট আছে, আজকে ক্লাসটা সবার জন্যই। আজকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রচনামূলক প্রশ্ন আসবেই, ম্যাথ থ্রিতে কিছু স্পেসিফিক প্রশ্ন আছে যেগুলো প্রত্যেকবার পরীক্ষা আসে। সেই প্রশ্নগুলো আমি সমাধান করাই দেবো, যেন তোমরা পরশুদিন পরীক্ষায় হুবহু কমন পাও আর কি, তোমরা রচনা দিয়ে অন্তত পাস করতে পারো। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করো যে আজকে লাইভটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। কে কোন জায়গায় থেকে দেখতেছো, কোন পলিটেকনিক থেকে পড়ো, একটু কমেন্ট করে জানাও। যাদের সাজেশন পিডিএফ লাগবে, হ্যান্ড নোটস লাগবে, যারা এতদিন কালেক্ট করতে পারোনি, আমাদের এই সাজেশন, এটা তো ফুল সাজেশন। আমরা এ যাবত যতগুলো পরীক্ষা দেখলাম, সব পরীক্ষায় কিন্তু আমাদের সাজেশন বইয়ের ভেতর থেকে সব প্রশ্নই ছিল, এবং সাজেশন ভেতর থেকে যে আমি দাগায় দিয়েছিলাম, এই দাগানো থেকেও কিন্তু 95%, 98% পর্যন্ত কমন ছিল। মানে এ প্লাস অনায়াসে ছিল, শর্ট সাজেশন ফুল সাজেশন বলো যেটাই বলো, এ প্লাস কিন্তু ছিল। সো বাকি যে কয়েকটা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আমাদের এই সাজেশন অনুযায়ী দাও, ইনশাল্লাহ তোমরা বাকি সবগুলো পরীক্ষাতেও কমন পাবে এবং এ প্লাস ওঠাতে পারবা। তো যাদের দরকার তারা শেয়ার করো এবং কমেন্টে মেনশন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, দিয়ে স্ক্রিনশট রাখো। আমি ক্লাস শেষে সবাইকে হ্যান্ড নোটস এবং সাজেশন পিডিএফ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, তো চলো এখন আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব কোনিক্স থেকে, দশম অধ্যায়, ম্যাথমেটিক্স 3 এর দশম অধ্যায় কোনিক্স পার্ট। এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই পরীক্ষা আসে। দুইটা প্রশ্ন করো, ইনশাল্লাহ দুইটার মধ্যে যে কোনো একটা 100% কমন পাবা। তো প্রথমে যেটা আমরা আলোচনা করবো, অধ্যায় 10, কোনিক, কোনিক্স বা কোনিক। কোনিক কাকে বলে এটা সবাই জানো নাকি? সংজ্ঞাটা পড়ছো? সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। একটু বোঝাই দিই, দেখো। একটা বিন্দু এস, একটা চলমান বিন্দু পি, এটা হচ্ছে মূল বিন্দু বা শীর্ষবিন্দু 0,0। তো এই একটা স্থির বিন্দু এস এবং একটা চলমান বিন্দু, এখান থেকে এর দূরত্ব, এবং এই মূল বিন্দু থেকে যতটুকু দূরত্ব এইদিকে নিছো, ধরো এ, বিপরীত দিকে একটু দূরত্ব, সেম দূরত্ব এইদিকে নিবা, তাহলে মাইনাস এ। তোমরা জানো যে এইদিকে আসলে মাইনাস হয়। তো এই বিন্দু থেকে এই যে ওয়াই অক্ষটা দেখতেছো, এই ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানবা। তাহলে যদি এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা, এই রেখাটাকে বলা হয় দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা, এটা তো সবাই জানো। দূরত্ব, এটার নাম দিলাম এম। স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ রেখার দূরত্বের অনুপাত যদি ই হয়, অনুপাত যদি কি হয়, ই হয়, সাপোজ এসপি অনুপাত বলতে ডিভাইডেড পিএম ইজগোস টু হচ্ছে ই, ই হচ্ছে ইসেন্ট্রিসিটি। এর মানের উপর, এর মানের উপর নির্ভর করে পরাবৃত্তের আকৃতি হয়। হ্যাঁ, বৃত্ত হয়, পরাবৃত্ত সরি কণিকের আকৃতি হয়। কি কি হতে পারে? বৃত্ত হতে পারে, তারপর উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। যদি ই এর মান 1 হয় তাহলে পরাবৃত্ত হবে, আমরা আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, এসেন্ট্রিসিটি। এইরকম একাধিক চলমান বিন্দু, এইরকম একাধিক চলমান বিন্দু, তাদের অনুপাত যদি কি হয়, ই হয়, ইসেন্ট্রিসিটি, একাধিক চলমান বিন্দু, তাহলে এখানে যে আমরা কার্ভটা পাবো, এটা হচ্ছে পরাবৃত্তের কার্ভ। তো এইদিকে নিচে টানলো ওই সেম আকৃতি হবে। এটা হচ্ছে পরাবৃত্ত, সরি এটা হচ্ছে কনিকের একটা কি কার্ভ। তো এই কনিকটা ই এর মানের উপর ডিপেন্ড করে কি হয়, বিভিন্ন ধরনের হতে পারে। এই কার্ভটা কি ই এর মানের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হতে পারে বৃত্ত হতে পারে, তারপর অধিবৃত্ত হতে পারে, তারপর পরাবৃত্ত হতে পারে। পরাবৃত্ত তো আমরা জানি, এটা হচ্ছে অধিবৃত্ত। পরাবৃত্তর কার্ভটা, এই যে এই কার্ভটা দেখতেছো না, এটা একটু এইরকম বাঁকা হয়। আর একটা আছে তোমার এই আকৃতির হতে পারে। তো তোমাদের ম্যাথ 3 বইয়ে শুধু
প্রশ্ন আসে পরাবৃত্ত আর উপবৃত্ত থেকে। তো আমরা প্রথমে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? পরাবৃত্ত। পরাবৃত্ত থেকে তোমাদের ম্যাথ আসবেই। তো পরাবৃত্ত তখনই হবে যখন এই ই এর মান 1 হবে। তো আমরা প্রথমে আলোচনা করব পরাবৃত্ত নিয়ে। পরাবৃত্ত পরাবৃত্ত কি হবে? ই এর মান কি হবে? 1। যদি 1 হয় তাহলে এই কার্ভটা, যে কনিকের যে কার্ভটা দেখতেছো, এই কার্ভটা হবে কি? কনিকের কার্ভটা হবে পরাবৃত্তের কার্ভ। যদি ই এর মান 1 হয়, তাহলে ই এর মান যদি 1 হয় তাহলে এসপি সমান আমরা লিখতে পারি ই পিএম, পার করে দাও পিএম, অর্থাৎ এসপি সমান ই এর মান যদি 1 হয় তাহলে পিএম। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান কি হবে? পিএম। তুমি যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে এখান থেকে তুমি 3 মার্কের অ্যান্সার অনায়াসে করতে পারবো। সংক্ষিপ্তর যে 4 নম্বর ম্যাথটা আছে, এটা পরীক্ষা অনেকবার পরীক্ষা আসছে আর কি প্রশ্নে। হ্যাঁ, তো যদি তুমি এই জিনিসটা শুধু মনে রাখতে পারো যে পরাবৃত্তের ক্ষেত্রে এসপি পিএম কি সমান? হ্যাঁ সমান। কেন সমান হয়? কারণ ই এর মান 1। তো পার করে দিলে কি হয়? এসপি আর পিএম কি হয়? সমান হয়। অর্থাৎ এস আর পি এর পি এর দূরত্ব এবং পি আর এম এর দূরত্ব কি হয়? সমান হয়। যদি সমান হয় তাহলে ওটা পরাবৃত্তের কার্ভ। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? সংক্ষিপ্তর যে ম্যাথগুলো রয়েছে 4 আর 5 নম্বর ম্যাথ, হয়তো যারা একটু দেখি নেই, 3 মার্কের জন্য যে পরীক্ষা আসে, হ্যাঁ 3 নম্বরের ম্যাথটা, 3 নম্বর সংক্ষিপ্ত 3 নম্বরের ম্যাথটা দেখো 26, 25, 26 সালে অনেকবার পরীক্ষা আছে, বুঝছো? এটা এবারও আসার সম্ভাবনা আসছে। শুধু এই জিনিসটা মনে রাখবা, তাহলে তোমরা এই ম্যাথটা সমাধান করতে পারবা। এই যে 3 নম্বর তোমাদের একটু দেখো 3 নম্বর। এখন বলো এই ম্যাথটা কি তোমাদের করে দেওয়া লাগবে? এটা কিন্তু আমি ইউটিউবে করে দিয়েছিলাম, তোমরা আশা করি করছো ম্যাথটা। যদি তোমাদের করাই দেওয়া লাগে তোমরা বলতে পারো, আমি করাই দেবো। এই ম্যাথটাও আমি কি করব? সমাধান করাই দেব। বলো বলো। স্যার গাজীপুর আসেন তাড়াতাড়ি। হ্যাঁ গাজীপুরে যাব, কিন্তু ফাজলামি করতে না, ওখানে আমার ফোনই থাকবে না আমার কাছে। সো যারা আমার সাথে কথা বলতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, আমার অফলাইন নাম্বারে ফোন দিতে হবে। আমার কাছে স্মার্টফোন থাকবে না আর কি, আমি আউট অফ নেট হব, আর অনলাইনে থাকবো না। আচ্ছা, ডিপ্লোমা ম্যাথ 3 এটা কাদের ক্লাস ভাই? আমি তো এসএসসি 26। এই বলো, তোমাদের কি এই ম্যাথটা সমাধান করে দেওয়া লাগবে? ম্যাথটা হচ্ছে, ওরে আল্লাহ ফোনটা মনে হয় ভাঙছে রে, দেখি নাই, এত জোরে রাখছি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম সংক্ষিপ্ত। আমি সংক্ষিপ্ত ম্যাথ কিন্তু আজকে করাইতে চাই নাই। তো এই ম্যাথটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, যদি বলো তোমরা আমি সংক্ষিপ্ত এই ম্যাথটা করাই দেবো, তারপর আমরা রচনামূলক প্রশ্নে যাব। উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এইরকম যে ম্যাথটা আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, একটা সমীকরণ দেওয়া আছে, নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলো তাড়াতাড়ি বলো, এই ম্যাথটা কি সমাধান করে দেওয়া লাগবে? এই সেম আকৃতির ম্যাথ আবার উদাহরণও একটা আছে, সেটা হচ্ছে তোমার কাজের সময় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, উদাহরণ 4 যে ম্যাথটা আছে না, এটা দেখে দেখে করতে পারবা। এসপি সমান কি? পিএম, অর্থাৎ এসপির দূরত্ব বাইর করবা। এসপির দূরত্ব, দুইটা স্থানাঙ্ক আছে, এই যে একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক। সাপোজ আমরা এই জায়গায় উপকেন্দ্রের স্থানাঙ্ক, যদিও এই জায়গায় হবে এই জায়গায় হবে, ঠিক আছে এই জায়গায় ধরি -4 -1। এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? -4 -1। চলমান বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি নিই এক্স কমা কি ওয়াই। আর এই যে দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখার একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে তোমার এই ম্যাথের ক্ষেত্রে। তো আমরা দূরত্ব তো বাইর করতে পারি। দূরত্ব বাইর করার সূত্র কি? যে √ওভার কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এগুলো তো জানো নাকি? তো এসপি এর মান বাইর করবো, তারপর পিএম এর মান বাইর করবো। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি = পিএম, অর্থাৎ এসপি এর মান বসাবো, পি এর মান বসাবো, ক্যালকুলেশন করে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আনসার। আমি এই ম্যাথ করাই দিচ্ছি না, আমরা রচনামূলক প্রশ্নে যাবো। কারণ এগুলো 3 মার্কের জন্য এত টাইম ওয়েস্ট করবো না, কারণ মেগা লাইভ ক্লাসে অনেকগুলো রচনা করতে হবে, এখানে অনেকগুলো অধ্যায় আছে। আর ম্যাথ 3 খুবই সহজ, ম্যাথ 3 খুব সহজে পাস করা যায়। তোমাদের পাস করার টেকনিকগুলো আজকে সবগুলো ডিটেলসে শেখাই দেবো। দেখো সংক্ষিপ্ত না করি আলোচনা, আমরা রচনায় যাই। আচ্ছা, যদি লাগে আমি পরে করাই দিচ্ছি, সমস্যা নেই, আগে রচনা নিয়ে আলোচনা করি। তো পরাবৃত্তের ক্ষেত্রে তোমাদের
4 রকমের সমীকরণ হতে পারে। পরাবৃত্তের আদর্শ আমরা আলোচনা করতেছি কিন্তু পরাবৃত্ত নেই। পরাবৃত্তের আদর্শ সমীকরণ 4টা হয়। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর একটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু -4ax। বলবো যে মাইনাস কেন, কার্ভটা যদি এই দিকে হয় তাহলে আমরা জানি এই দিকের গুলো প্লাস, এই কারণে এখানে কি আছে প্লাস আছে, মানে এই যে এর দূরত্ব কি প্লাস, এই কারণে এখানে প্লাস এ। আর এখানে এই দিকে যদি হয় কার্ভটা যদি কি হয় এই দিকে হয় তাহলে এই দিকে হলে কি হবে -4a। ক্লিয়ার? আবার কার্ভটা যদি তোমার এই দিকে হয়, দেখো এই দিকে হওয়ার কারণে মুখটা কার এক্স অক্ষের দিকে হওয়ার কারণে ওয়াই স্কোয়ার হবে। মুখটা যদি ওয়াই অক্ষের দিকে হয় তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই। আর যদি কার্ভটা এই দিকে হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4a ওয়াই, কারণ আমরা জানি যে নিচের দিকে মাইনাস উপর দিকে প্লাস। তো তোমাদের বেশিরভাগ মেয়াদ আসে কোনটা, এই যে আদর্শ সমীকরণ প্রথমেরটা, এটা দিয়ে তোমাদের বেশিরভাগ মেয়াদ আসে। হ্যাঁ, তো আমরা এই সমীকরণটা শুধু মনে রাখবো, বুঝছো? এই সমীকরণ এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা কিভাবে বুঝবো যে কার্ভটা কোন দিকে, মুখ কোন দিকে, এইদিকে না এইদিকে না এইদিকে না এইদিকে? প্রশ্নে যে সমীকরণটা দেওয়া থাকবে এই সমীকরণ দেখে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এখন যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু ম্যাথ সমাধান করতে পারবা না। সমীকরণ যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সূত্র দিয়ে বার করতে পারবা, উপবিন্দুর লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা সমীকরণ, এগুলো তোমরা বার করতে পারবা। যদি তোমরা মনে করো যে আইডেন্টিফাই করতেই না পারো তাহলে তুমি কখনোই এই ম্যাথ সমাধান করতে পারবে না। তোমাদের সবগুলো ডিটেলসে শিখা দিচ্ছি। তো আপাতত জাস্ট মনে রাখো আমরা যে মেইন আদর্শ সমীকরণটা জানি প্রথম, সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এখন দেখো আমরা যে প্রশ্ন সমাধান করব সেই প্রশ্নে কোন সমীকরণটা দেওয়া আছে এইটা আগে দেখব। তো চলো আমরা মোস্ট যে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, যেটা পরীক্ষা প্রত্যেকবারই আসে, এবারও আসার সম্ভাবনা অনেক বেশি, সেই প্রশ্নটা হচ্ছে অনুশীলনী রচনা হচ্ছে 21। এখানে সমীকরণটা দেওয়া আছে তোমার y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়ালস টু 0, 23 ইকুয়ালস টু 0। কারণ অনেকেই বলবো যে ভাইয়া এখানে অনেকগুলো যে সূত্রগুলো আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপবিন্দু লম্বের দৈর্ঘ্য, সূত্র মুখস্থ করাবেন না। দেখো না, এই সময় এসে সূত্র মুখস্থ করার দরকার নাই। তোমরা এই কার্ডটা জাস্ট একটু ইমাজিন করো, এই কার্ডটা যদি মনে থাকে, এতটুকু মনে থাকলে তোমরা সবগুলো যে 6টা সূত্র আছে, 6টা 4 6 24টা যে সূত্র আছে, 24টা সূত্র তুমি অনায়াসে বলে দিতে পারবা আমার মতো। দেখো কিভাবে, আগে তুমি যে সমীকরণটা, প্রশ্নে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে এই সমীকরণের আকৃতিতে, পরাবৃত্তে যে আদর্শ সমীকরণটা আছে এই আকৃতিতে নিয়ে আসার চেষ্টা করবা। এখন কিভাবে নিয়ে আসবা, দেখো এইদিকে ওয়াই আছে, ওইদিকে কি আছে এক্স আছে, তো ওয়াই গুলোকে এই জায়গায় রাখি, এক্স গুলোকে ওই জায়গায়, বা ধ্রুবক, এইদিকে ধ্রুবক আছে, ধ্রুবক গুলোকে ওই জায়গায় পাঠাই দেই। তাহলে এইদিকে দেখো ওয়াই স্কোয়ার, তারপর এখানে -2y ইকুয়ালস টু এক্স, আর ধ্রুবক গুলোকে ওইদিকে পার করাই দেই। তাহলে কি হবে এখানে -8x প্লাস 8x মাইনাস 8x মাইনাস 23, এখানে হবে প্লাস কি 23, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে একটা পদ থাকবে, শুধু একটা পদ থাকবে, কোনো যোগ বিয়োগ আকারে থাকবে না। এখন কথা হচ্ছে ভাই এখানে তো যোগ বিয়োগ আকারে চলে আসছে, তো যোগ বিয়োগ আকারে যতই থাকুক না কেন, তুমি যদি এটাকে সূত্র করতে পারো, a স্কয়ার প্লাস a+b হোল স্কয়ারের সূত্র করতে পারো, তাহলে কি তোমাদের এই যে এইদিকে যতই যোগ বিয়োগ থাকুক না কেন এটাকে গুণ আকৃতিতে একটা পদে নিয়ে আসতে পারবা। বলবা যে ভাইয়া এটা কেমনে সূত্র যায়, কারণ তুমি একটু লক্ষ্য করো তো এখানে সূত্রটা কেমনে যায়। 2y, এখানে একটা 1 গুণ দাও, মনে মনে কি দাও 1 গুণ দাও, তাহলে y স্কয়ার মাইনাস 2 দেখো a স্কয়ার মাইনাস 2ab বলতে কি কাকে বোঝাচ্ছে 1। আমরা সূত্রতে আমরা কি জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। তাহলে এই লাইন সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই লাইনটা যদি এখানে থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস আকৃতি যে একটা মান থাকতো সেটাকে আমরা কি গুণ আকৃতিতে নিয়ে আসতে পারতাম, কারণ আমাদের এখানে গুণ আকৃতিতে আছে, একটা পদে আছে, আমরা একটা পদে নিয়ে আসতে পারতাম। কারণ বলবা যে ভাইয়া এই আকৃতি তো এখানে নাই, এখানে কি আছে এখান পর্যন্ত আছে, এখানে +1, এই যে +1 কিন্তু এখানে নাই, তো আমরা কি করব এখানে +1 বানাই নিব। কিভাবে ভাইয়া, দেখো y স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 দেওয়ার দরকার নাই, প্লাস কি 1 প্লাস 1 স্কয়ার, তো 1 স্কয়ার দেওয়ার দরকার নেই। এখন বলবো যে ভাইয়া এখানে 1 + 1 ছিল না, আপনি নিলেন কেন? আমাদের এটাতে আনার জন্য আমরা কি করলাম 1টা নিলাম, 1টা তো এখানে বেশি হয়ে গেল, বেশি হইলেও অপর দিকেও একটা 1 যোগ করে দাও, তাহলে কাটাকাটি করে চলে যাবে। তাহলে এখানে কি হবে +23 প্লাস কি 1। ক্লিয়ার সবার? তাহলে 1 1 কাটা যাচ্ছে, আবার উপরের লাইনে চলে যাচ্ছে, তো আমরা কি কেটে দেবো না, কারণ আমাদের দরকার
দেখো তাহলে এই লাইন সমান আমরা কি লিখতে পারি, y মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখন এখানে এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, আমি বলবো যে ভাইয়া এখানেও তো তিনটা জিনিস গুণ আকারে আছে, এখানে কি হয়ে গেল, এখানে ঝামেলা না, এখানে প্লাস মাইনাস আকারে, এখানেও তোমাকে গুণ আকারে নিয়ে আসতে হবে এবং মাস্ট বি 4 আনতে হবে, তারপর একটা ধ্রুবক মান আনতে হবে, এর জায়গায় যে কোনো ধ্রুবক মান আনতে হবে, তারপর যে কোনো একটা চলক আনতে হবে গুণ আকারে সেটা। তাহলে দেখো আমরা ওইটাকে নেওয়ার জন্য এখানে কিন্তু আর সূত্র করলে হবে না, তো আমরা যেটা করব এখানে কিন্তু 24, এখানে 8টাকে মাইনাস 8টাকে আমরা কমন নেব, তাহলে মাইনাস 8 যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, এক্স থাকতেছে, 3 আসতে কত হয় 24, অর্থাৎ মাইনাস কমন নিয়েছি তাহলে -3। ক্লিয়ার, সবাই বুঝছো? দেখো -8 কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স থাকবে, এখানে 24, তাহলে 3 আসতে 24। ক্লিয়ার সবার? এখন দেখো বলবো যে ভাইয়া তারপরে তো এইরকম আসলো না, তো আমরা কি করব, তারপরে যেহেতু আসলো না তাহলে আমরা কি করব, এখানে 8 থেকে ভাঙাবো, 4 ইন্টু, আমাদের 4 দরকার, 4 ইন্টু আমরা দিব -2, অর্থাৎ দেখো তো 4 -2 গুণ করলে কত হয় -8, আর এখানে একটা চলক গুণ আকারে থাকলো না, দেখো তিনটা পদ 1 2 3, দেখো 1 2 3 মিলে গেছে। তাহলে এখন দেখো এইটা করে আমাদের লাভটা কি হলো, প্রত্যেকটা সমীকরণ যেই সমীকরণে থাক তোমাকে এই পর্যন্ত আসতেই হবে, যেই ম্যাথে হোক তোমাকে এই পর্যন্ত আসতেই হবে। তো তোমরা যেটা করবা, দেখো এই সমীকরণের আকৃতিতে আমরা কিন্তু নিয়ে আসছি, এখানে থাকার কথা ওয়াই, এখানে আছে কি, ওয়াই এর পরিবর্তে আছে কি বলতো, এখানে ওয়াই এর পরিবর্তে আছে ওয়াই মাইনাস ওয়ান, আর স্কোয়ার তো স্কোয়ার আছে। আচ্ছা তাহলে ওয়াই পরিবর্তে এখানে আছে কি ওয়াই মাইনাস ওয়ান, এখানে 4 আছে, এখানে থাকার কথা এ, এখানে থাকার কথা কি এ, তাহলে এখানে আছে কি এর পরিবর্তে আছে কি -2। এই যে এর মানটা বাইর করার জন্য, ওয়াই এর মানটা বাইর করার জন্য এই সমীকরণটাকে আমরা এ আকৃতিতে নিয়ে আসছি। এখন দেখো এখানে থাকার কথা এক্স, এরপরে শুধু থাকার কথা এক্স, কিন্তু এখানে এক্স এর পরিবর্তে আছে কি x-3, এই যে এক্স এর মানটা বাইর করার জন্য আমরা এই বড় সমীকরণটাকে এই আকৃতিতে নিয়ে আসছি। মানে এইটা করে আমাদের লাভ কি হলো, দেখো এইটা করে আমাদের লাভ হলো, এখন আমরা প্রশ্নটা খুব সহজে সমাধান করতে পারবো। আমাদের প্রশ্নে শুধু কিন্তু এইটা সমাধান করতে বলেনি, আমাদের বলছে যে শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, তারপর উপকেন্দ্রিক লম্বের এই হাবিজাবি 6টা জিনিস আর কি বার করতে বলছে। তো আমরা দেখি যে আমাদের এই প্রশ্নে কি কি জিনিস বার করতে বলছে। পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, পরাবৃত্তের শীর্ষবিন্দু প্রথমে বার করতে বলছে কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো ক নাম্বার প্রশ্ন দিব, আমরা বার করব কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মনে রাখবা। শীর্ষ কোনটা, এই যে বললাম না শীর্ষ কোনটা, এই যে ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, শীর্ষ কোনটা এই যে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর শীর্ষ। আমরা যদি বৃত্তটা এইরকম অধিবৃত্তটা হইতো তাহলে শীর্ষ কোথায় থাকতো, এই জায়গায় থাকতো না। এই কারণে কার্ভটা যদি এই দিকে, এই যে শীর্ষ কোথায় এই জায়গায়, আর এই জায়গায় স্থানাঙ্ক কত 0,0, তাহলে সূত্র মুখস্থ করার দরকার আছে বই থেকে, বইয়ে দেখবে এক গাদা সূত্র আছে, এতগুলো সূত্র মুখস্থ করার দরকার আছে না। তুমি এখান থেকে কি করবা মনে রাখবা সূত্রগুলো। দেখো তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে আমরা জানি প্রথমেরটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি, প্রথমেরটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এক্স এর মান কত বলতো, এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে কি এখানে 0। তাহলে এক্স সমান আমরা কি জানি, এক্স সমান আমরা জানি x-3। তাহলে আমরা এখানে বসাবো x-3 = 0, অর্থাৎ x +3। তাহলে ওয়াই সমান আমরা কি জানি, ওয়াই সমান আমরা জানি y-1, অর্থাৎ y-1 = 0। তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান আসতেছে তোমার এখানে, ওয়াই এর মান আসতেছে তোমার এখানে +1, অর্থাৎ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 3,1। অর্থাৎ অ্যান্সার করে দিবা, এখানে তো দেখা যাচ্ছে না, অর্থাৎ অ্যান্সার করে দিবা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,1। এতটুকু উঠাই নাও, এতটুকু সবাই বুঝছো। পরবর্তীতে আরো 5টা জিনিস বাইর করতে বলছে, সেই 5টা জিনিস আমরা এখন এই চিত্র দেখে দেখে বাইর করব। এখন যদি তোমাদের মধ্যে কারো কোনো প্রবলেম হয় বুঝতে, তোমরা কমেন্ট করতে পারো। এই ক্লাসকে ডিপ্লোমা পড়তে চাইতেছি, হ্যাঁ শর্ট সাজেশন দিন। আমি আজকের ক্লাসে যেগুলো করাবো এগুলোই শর্ট সাজেশন, এখানে শর্ট সাজেশন দেওয়ার কিছু নাই। আর যারা অতি সুন্দর সংক্ষিপ্ত পিডিএফ হ্যান্ড নোটস কালেক্ট করতে চাচ্ছ শেষ পর্যন্ত অপেক্ষা করো, শেষে আমি বলতেছি আর কি কিভাবে কালেক্ট করবা। এবং তোমরা শেয়ার করো, কমেন্ট করে মেনশন করে রাখো, আমি যারা যাচাই বাছাই করে সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। ক্লাস কি বুঝছো, জিনিসটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া করে দেন, ওই যে আগের ম্যাটটা বলছিল যে হ্যাঁ ভাইয়া করে দেন। স্টুডেন্ট তো খুবই কম, নিচে নিচে তো দেখা যাচ্ছে না।
আচ্ছা নিচে দেখা যাচ্ছে না, দেখো নিচে আমরা যেটা করছি এই থ্রিটা প্লাস থ্রিটা ওই দিকে পার করাই দিচ্ছি, অর্থাৎ এক্স এর মান পাইছি আমরা প্লাস থ্রি, মাইনাস থ্রিটাকে পার করে প্লাস থ্রি পাইছি, এবং ওয়াই এর মান এদিকে ওয়ান আছে ওইদিকে পার করে দিয়ে কি মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে গেছে, অর্থাৎ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক করে অ্যান্সার আছে 3,0। এটা কি বুঝছো সবাই? এখন আমরা বাইর করব উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আমরা বাইর করব কি এই যে শীর্ষবিন্দু, তারপর বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। প্রত্যেকটা ম্যাথে এই জিনিসগুলো বাইর করতে বলবে। তো প্রথমত এই কাজটা হচ্ছে এই জিনিসগুলো। তো এগুলো কি সবাই বুঝছো? এখন আমরা যেটা বাইর করব, এগুলো একটু মিশাই দেই, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার খ নাম্বারে আমরা বাইর করব কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন বলবা যে ভাইয়া উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র তো আমরা জানি না। উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হচ্ছে, দেখো উপকেন্দ্র কোনটা, উপকেন্দ্র হচ্ছে, দেখো আমরা কেন্দ্র বলতে কি বুঝি, বৃত্তের যে ভিতরে থাকে সেটা হচ্ছে কি কেন্দ্র। আর উপকেন্দ্র কি, এই যে কণিকের পরাবৃত্তের যে কার্ভটা দেখতেছে এটা কিন্তু বৃত্ত না, এটা কি না বৃত্ত না, এটা কিরকম হয়েছে দেখো তো, এইরকম হয়েছে। এই কারণে বৃত্তের মতো দেখতে, যার কারণে এখানে যে বিন্দুটা আছে এটাকে কেন্দ্র না বলে এখানে বলা হয়েছে কি উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তোমাদের যদি সাধারণ নলেজ থাকে প্রথম সেমিস্টারের, তুমি এমনিতেই বলতে পারবা এই বিন্দুটার স্থানাঙ্ক কত। স্থানাঙ্ক বলতে কি, যে মূল বিন্দু থেকে মূল পয়েন্ট থেকে এর দূরত্ব মূল পয়েন্ট থেকে দূরত্ব কত এ। তাহলে এখানে এর স্থানাঙ্কটা আমরা পাবো কি এ কমা এই বিন্দুর ওয়াই অক্ষের দিকে দূরত্ব কত, ওয়াই অক্ষের দিকে কোনো দূরত্ব নাই, অর্থাৎ এখানে কি হবে 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত a, 0। তাহলে x এর মান কত a, y এর মান কত 0। তাহলে x এর মান আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি বার করছি, দেখো এক্স্যাক্টলি কি বার করতেছি, দেখো 3, আর এর মান আমরা কি বার করছি দেখো তো -2। তাহলে এখানে কি হবে -2। তাহলে x এইটা ওইদিকে পার করায় দাও, তাহলে -2 + 3, অর্থাৎ x এর মান এখানে আমরা কি পাবো, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। আর এখানে y এর মান আমরা কি জানি, y এর মান আমরা জানি y - 1, y - 1 = 0, অর্থাৎ y এর মান আমরা এখানে পাবো কি 1, অর্থাৎ অ্যানসার কি হবে 1,1। অ্যানসার কি হবে 1,1। তাহলে আমরা দুইটা জিনিস বার করছি, আরো 4টা জিনিস আছে। তো ওই 4টা জিনিসের সূত্র তোমাদের শেখাই দিচ্ছি কিভাবে সূত্রগুলো মনে রাখবা। তারপর আমাদের বার করতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা খুবই সহজ, প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই। সবগুলো সমীকরণের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা একই হবে না, এই সূত্রটা একই হবে না, এই সূত্রটা একই হবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা একই হবে। মানে দুইটা সূত্র কমন, বাকি 4টা মুখস্থ করতে হবে। কারণ মুখস্থ করারও দরকার নেই, চিত্র থেকে আমি তোমাদের বোঝাই দেবো। কারণ এটা কি সবাই বুঝছো? এখন আমি মিশাই দেবো। এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বাইর করবো। কি করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক খ গ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখবা মডুলাস দিবা এই কারণে যেন ঋণাত্মক না হয় 4a। এটা মুখস্থ, সবার ক্ষেত্রে সেম, এটা মুখস্থ, কিছু নাই। কারণ এটাও প্রমাণ আছে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কি, এই যে এখান থেকে এখানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এইদিকে আসে 2a, অ্যান্সার করলে এইদিকে আসে 2a, মানে a, হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করলে হয় 2a, এদিকে 2a, অর্থাৎ হচ্ছে 4a। তো এগুলো প্রমাণ করার দরকার নেই, মনে রাখবা কি 4a, অর্থাৎ এখানে আসবে 4 ইন্টু এর মান কত বলতো -2, মডুলাস থাকার কারণে এখানে +2, কারণ দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না, যতই মাইনাস থাক ওটাকে প্লাস বসাই দিবা, অর্থাৎ অ্যান্সার হবে কত 8। সবাই কি বুঝছো? বাকি আরো 3টা জিনিস আছে, একটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বাইর করছি। এবার অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বাইর করতে বলে নাই, তারপর আমরা বাইর করব। এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করলাম, এবার আমরা বাইর করব কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা একটু মিশাই দিলাম, এটা সহজ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এবার আমরা বাইর করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো সমীকরণটা কি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ? উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা। এটা কার সমান্তরালে আছে? বলবা যে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরালে আছে। এই যে রেখাটা, এটা তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই না? উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, তো এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জারি বাইর করবা, সমীকরণ জারি বাইর করো না কেন, ওই রেখাটা দেখবা যে কার সমান্তরাল। এই জিনিসটা মনে রাখবা, কার সমান্তরাল, এই রেখাটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। সমান্তরাল বলতে সোজা বরাবর গেছে, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে মনে রাখবা x সমান, তাহলে মনে রাখবা কি x সমান চিহ্ন দিবা। ওয়াই যদি সমান্তরাল হয় ওয়াই, তাহলে কি দিবা? তার বিপরীত x সমান। প্রত্যেকটার ক্ষেত্রে
x সমান দিবা। এবার দেখবা যে এই উপকেন্দ্রের যে লম্বের দৈর্ঘ্যটা আছে, এই উপকেন্দ্রের যে লম্বের দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা মূল বিন্দু থেকে দূরত্ব কত? বলবা যে ভাইয়া প্লাস এ, তাহলে এ, তাহলে এটাকে এইদিকে পার করে দাও, তাহলে x মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0, x মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0 সমীকরণ পেয়ে গেছো। তাহলে সূত্র কি মুখস্থ করার দরকার আছে না? তাহলে x এর মান কি? আচ্ছা যাই হোক, এদিকে পার করে দেওয়ার দরকার নাই, x এর মানটা বসাও। x এর মান কি বলতো? x মাইনাস 3, x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু a, এর মান কত? -2। তাহলে -2 এদিকে পার করে দাও, তাহলে আমরা কি পাবো? x মাইনাস 3 প্লাস কি 2 ইজ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে কি বলতো অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করে দিই, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা উপকেন্দ্রের লম্বের সমীকরণ বাইর করা শিখলাম। এবার আসো নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা সমীকরণ। কারণ নিয়ামক রেখা দ্বিঘাক্ষ রেখা কোনটা ভাইয়া? প্রথমেই বলছি যে মূলবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব, সেম দূরত্বে পেছনে ব্যাক করবা। তাহলে এদিকে প্লাস এ, এদিকে হবে মাইনাস এ, সবাই জানো। আচ্ছা, ব্যাক করা যে বিন্দুটা পাবা, সেই বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবা, এটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা। তো রেখা বলতে সমীকরণ বাইর করতে বলবে, বিন্দু বলতে স্থানাঙ্ক, রেখা বলতে সমীকরণ। তাহলে এই রেখার সমীকরণ বাইর করতে বলছে, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এটা একটু মিশাই দিই। এবার আমরা বাইর করব নিয়ামক রেখার সমীকরণ, ক খ গ ঘ। নিয়ামক রেখার বা দ্বিঘাক্ষ রেখার, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এই সমীকরণ কার সমান্তরাল? ওয়াই সমান্তরাল। তাহলে আমরা কি নেব? x সমান। তাহলে আমরা কি নেব? বিপরীত, x সমান। দেখবা মূল বিন্দু থেকে দূরত্ব কত? বলবো যে ভাইয়া মাইনাস এ, তাহলে মাইনাস এ। তাহলে x সমান আমরা কি জানি? x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস এর মান কত জানি? -2, অর্থাৎ কি হবে? +2, অর্থাৎ -3 এটা এদিকে পার করে দাও, -2 ইজ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার। এবার আসো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা কোনটা? এই যে কার্ভটা, পরাবৃত্তের এই কার্ভটা কোন অক্ষের দিকে, মানে কোন অক্ষের দিকে হা করে আছে? বলবো যে ভাইয়া এক্স অক্ষের দিকে হা করে আছে। তাহলে এক্স অক্ষের কি করব? এই এক্স অক্ষর রেখাটার কি করব? সমীকরণ বাইর করব। তাহলে এটাকে বলা হয় অক্ষরেখা। তাহলে এটা একটু মিশাই দিই, রেখার সমীকরণ। তাহলে এই অক্ষরেখাটা কার সমান্তরাল? বলা হচ্ছে ভাইয়া এক্স এর সমান্তরাল, এক্স অক্ষের দিকেই তো গেছে অক্ষরেখা। হ্যাঁ, তাহলে আমরা নিব কি? ওয়াই সমান। তাহলে আমরা কি বিপরীত নিব? ওয়াই সমান। মানে এই যে অক্ষরেখাটা এক্স অক্ষের সাথে দূরত্ব কত? বলবো যে ভাইয়া এই অক্ষরেখা তো এক্স অক্ষের উপর দিয়েই গেছে, তাহলে এখানে তো কোনো দূরত্ব নেই, অর্থাৎ 0। তাহলে ওয়াই এর মান কত বলতো? ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার? এত সুন্দর করে আশা করি কেউ বুঝাবে না, কেউ বুঝাতেও পারবে না, এরকম ক্লাস কোথাও পাবো না, এটা চ্যালেঞ্জ। কারণ আমি যখন প্রথম থার্ড সেমিস্টারে এই ম্যাথগুলো খুঁজি, কোথাও পাইনি, এখন পর্যন্ত নাই। যদি বুঝতে না পারো কমেন্ট করো, আরো সহজভাবে দেখি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। এই ক্লাসগুলো জানো আমি জেনারেলের কিছু ইয়ে থেকে করছি, পেজ থেকে। ক্লান্ত হয়ে গেলাম, বুঝছো সবাই? হ্যাঁ দেবো, বুঝছো? দেবো, ইউটিউবে দিব রে, ইউটিউবে দিব। চিত্রটা থাক না, চিত্রটা মিশাই দেবো। আচ্ছা চিত্র মিশাই দেয়, এগুলো লাগবে না, পরে চিত্র লাগলে আমি একটু রেস্ট নিলাম, বুঝছো? একটা না একটা ম্যাথ করলাম। দেখো সংক্ষিপ্তর একটা ম্যাথ আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমাদের কোন সমীকরণের আকৃতিতে নিয়ে আসতে হবে? ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, 4ax এই আকৃতিতে নিয়ে আসতে হবে। তো ওয়াই স্কয়ার তো এইদিকে আছে, এইদিকে আর সূত্র করার কোনো প্যারা থাকতেছে না, এদিকে যেমন আছে তেমনই রাখবা। আর এইদিকে আমাদের 4 দরকার, a দরকার, x দরকার। 4 তুমি 8 থেকে কমন নাও, 8 কমন নেওয়ার জন্য এখানে একটা 8 লাগবে, তাই তো? 8 বানায় নাও। 5 ইন্টু কি দাও? কি দিবা? 5 ইন্টু কি দিবা? আমাদের 8 দরকার, যেহেতু 8 8/8, 1/8, 5/8 সাজায় লিখি, অত 8 ইন্টু কি 5/8। আচ্ছা
8 যদি কমন নাও তাহলে কি থাকবে, x থাকবে এখানে, আর এখানে 8 কমন নিছো তাহলে কি থাকবে এখানে 5/8 থাকবে, তাই তো? আচ্ছা দেখো y² ইকুয়ালস টু, তাহলে 8 থেকে আমাদের 4 বানাইতে হবে, 4 লাগবে ওখানে, তারপর 4 7 গুণ কত হয়, তাহলে 2, আর এখানে কি থাকলো বলো 5/8, অর্থাৎ এখানে y তো y আছেই, এখানে যে y মানে y মানে কি, এখানে y আছেই, এখানে দেখো 4 এর পর a থাকে, এর জায়গায় কি আছে 2 আছে, আর এখানে x থাকার কথা, 2 এর পর x থাকার কথা, তাহলে x এর পরিবর্তে এখানে কি আছে x প্লাস 5/8। আর আমাদের এখানে বাইর করতে বলছে কি, এখানে আমাদের বাইর করতে বলছে শীর্ষ পরাবৃত্তির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, দুইটা জিনিস শুধু। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, অর্থাৎ x এর মান 0, y এর মান কত 0, তাহলে x এর মান আমরা কি জানি x প্লাস 5/8 ইকুয়ালস টু 0, তাহলে 5/8 থেকে ওইদিকে পার করে দাও, x ইকুয়ালস টু মাইনাস 5/8, তাহলে আমরা কি পেলাম, আর y এর মান তো 0, অর্থাৎ আমরা স্থানাঙ্ক কি পেলাম বলতো, স্থানাঙ্ক পেলাম মাইনাস 5/8, 0, এটা হচ্ছে কি বলতো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য সূত্র কি বলো দেখি, মডুলাস কি 4a, তাহলে 4 থাকলো ইন্টু এর মান কত 2, তাহলে অ্যান্সার কত এখানে 8, এই দুটো হচ্ছে অ্যান্সার। বুঝছো সবাই? তো এখন আসো পরাবৃত্ত গেল, এখন আরেকটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে তোমার উপবৃত্ত থেকে। উপবৃত্তর কিছু সূত্র আছে ভাই, একটু মুখস্থ করে রাখতে হবে, উপবৃত্ত বুঝতে গেলে একটু প্যারা হয়ে যাবে। এখন মিশাই দিলাম এগুলো। এখন আমরা উপবৃত্তের যে উদাহরণ ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা করব, এটা সমীকরণগুলো ফিরে আলাদা, বুঝছো? উপবৃত্তের যে ম্যাথগুলো আছে, এই যে কে জানি 100% দিয়ে রাখছে এখানে, উদাহরণ 9, এটা হচ্ছে উপবৃত্তের ম্যাথ, এটা কিন্তু পরাবৃত্তের ম্যাথ না। এর সমীকরণটা দেওয়া আছে এইরকম 6x² 5y² ইকুয়ালস টু 400। তো এটা কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে, এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে না, ওই কার্ভ কিন্তু আর হবে না, এটা এখানে কিন্তু কার্ভটা আলাদা, বুঝছো? তো এর যে আদর্শ সমীকরণ এটাও অবশ্যই আলাদা হবে। তো এর আদর্শ সমীকরণটা কিরকম জানো, x² a² y² b² ইকুয়ালস টু হচ্ছে 1, ইকুয়ালস টু হচ্ছে কি 1। আচ্ছা এখন এই সমীকরণটা, উপবৃত্তির যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে আমাদের এই আকৃতিতে নিয়ে আসতে হবে। এটা একটা ম্যাথ আছে, তো জাস্ট একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ মনে থাকবে। ওই আকৃতিতে যদি নিয়ে আসো, এইদিকে 1 লাগবে, 400টাকে ভাঙা, তো আমরা যেটা করব 400 দ্বারা সবাইকে ভাগ করব। আমরা কি করব, 400 দ্বারা সবাইকে ভাগ করব, তাহলে 16x² 400 প্লাস 25y² 400 ইকুয়ালস টু 400 দ্বারা 400কে ভাগ করলে কত আসবে 1। আচ্ছা তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, x² নিচে হবে কত 25, আর এখানে এটা কাটাকাটি করলে আসবে y² ইকুয়ালস টু 16 ইকুয়ালস টু কত 1। দেখো এখানে লাগবে a², তো a² দেখো 25, 5 5 কত হয়, 5 এর উপর স্কয়ার দিলে 25, আর এখানে y² 4 এর উপর স্কয়ার দিলে কত হয় 16। দেখো ওই আকৃতিতে, সমীকরণের এই আকৃতিতে চলে আসছে। আর এখানে একটা জিনিস মনে রাখবা, যে দেখবা যে এর মান বড় নাকি বির মান বড়, বলবা যে 25 আর এখানে 16, অর্থাৎ এর মানটা কি এখানে বড়। যদি এর মান বড় হয় সেক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো বাইর করতে বলছে, কি বাইর করতে বলছে, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের কি উৎকেন্দ্রতা। প্রথম যে প্রশ্ন আমাদের বাইর করতে বলছে কি উৎকেন্দ্রতা, কেন্দ্রতা মানে ইসেন্ট্রিসিটি যে মানটা আছে, ই এর যে মানটা আছে ই, তাহলে এর যে সূত্রটা, এখন বলবো যে ভাই এই সূত্রটা কি হবে। দেখো এখানে প্রথমত যে জিনিসটা লক্ষ্য করবো সেটা দেখবো যে এর মান বড় নাকি বির মান বড়। যদি এর মান বড় হয়, যদি কি হয় এর মান বড় হয়, সেক্ষেত্রে এই যে এখানে 6 7 8 10টার মতো সূত্র আছে, 10টা সূত্র লাগবে না। এই যে এখানে একটু লক্ষ্য করো, এই যে এতগুলো সূত্র লাগবে না, যে কটা সূত্র এই ম্যাথে লাগে সেই কটা আমি এখানে লিখে দিচ্ছি, করা দিচ্ছি, এগুলো জাস্ট প্র্যাকটিস করে যাবো। হ্যাঁ আচ্ছা আমাদের দেখো এখানে বার হচ্ছে উৎকেন্দ্রতা, তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রতা বার করার সূত্র হচ্ছে e² ইকুয়ালস টু a² মাইনাস b² a² মাইনাস b² ডিভাইডেড a²। এখন বলবো যে ভাইয়া যদি কোনোভাবে বি এর মান বড় আসে, এর মান ছোট আসে, সেক্ষেত্রে এই যে নিচে যে সূত্রগুলো আছে মানে এই সূত্রগুলোর উল্টা বিপরীত,
এখানে এ সামনে, তখন বি সামনে আসবে, যে বড় সে সামনে আসবে, নিচে কি যাবে, বি যাবে। এগুলো একটু দেখো, কম্বিনেশন করো, নিজেই বুঝতে পারবা। আচ্ছা দেখো, ই স্কোয়ার ইজ টু এ স্কোয়ারের মান কত, 5 স্কোয়ার, তাই না? এ স্কোয়ারের মান কত, এখানে এ স্কোয়ার থাকার কথা, দেখো এ স্কোয়ার এখানে আছে কি 5 স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে থাকার কথা এ স্কোয়ার, আছে কি এখানে 5 স্কোয়ার, এখানে থাকার কথা বি স্কোয়ার, এখানে আছে কত বলতো, 4 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ স্কোয়ারের মান কত, 5 স্কোয়ার মানে 25, আর এখানে কত, বি স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার। অর্থাৎ ক্যালকুলেশন করলে আসে ই স্কোয়ার ইজ টু 25 আর 16 বাদ দিলে কত হয়, এখানে 25, নিচে আসবে 25, আর এখানে 25 আর 16, 25 আর 16 9 মেবি, তাই না? আর স্কোয়ারটা ওইদিকে পার করে দাও, তাহলে রুট হয়ে যাবে। তাহলে এইদিকে একটু দেখো, ইজ টু রুট ওভার, এখানে আসবে কত 9, এখানে আসবে 25, অর্থাৎ ই এর মান আমরা কত পাবো, এখানে পাবো 3, আর এখানে পাবো 5 5 25, অর্থাৎ ই এর মান হচ্ছে 3/5। এটা সবাই বুঝছো? এটা সবাই কি বুঝছো? এবার আমাদের যেটা বাইর করতে বলছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রতা গেল, এখন কি উপকেন্দ্র, উপকেন্দ্রের কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, দেখো 2 নম্বর প্রশ্ন, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র, কেন্দ্র যেহেতু, কেন্দ্র বলতে কি কোন কেন্দ্রের স্থানাঙ্ক হবে, এই কমা 0 মেবি, এই কমা 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এই কমা 0। যদি বি বড় হয় সেক্ষেত্রে কি হবে, বি 0 কমা বি, সেক্ষেত্রে কি হবে, 0টা আগে আসবে, আর এর পরিবর্তে বি হবে, ই হবে পরে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এর মান কত। আমরা জানি যে এর মান হচ্ছে, আচ্ছা এখানে প্লাস মাইনাস হবে নাকি, দাঁড়া তো একটু লক্ষ্য, হ্যাঁ প্লাস মাইনাস, এখানে হবে কি প্লাস মাইনাস, এটা হবে প্লাস মান, একটা হবে কি মাইনাস মান, অর্থাৎ প্লাস মাইনাস এর মান কত, এর মান কত, এ স্কোয়ারের মান যদি হয় কি স্কোয়ার রুটে কাটা, এর মান 5, অর্থাৎ এখানে আসবে 5 ইন্টু ই, এর মান কত বলতো, 3/5 কমা 0। তাহলে এটা হচ্ছে তোমাদের কি বলতো ভাইয়া, অ্যান্সার। দেখছো কত সহজ। আচ্ছা, এবার বার করতে বলছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 নম্বরে, লম্বের কি, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সূত্র কি বলতো, দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2b² ডিভাইডেড বাই a। যদি বি বড় হইতো, সূত্র চেঞ্জ হইতো, কি হইতো, 2a² ডিভাইডেড বাই b, এভাবেই আর কি, বুঝছো, একটা সূত্র পড়লে আরেকটা হয়ে যায়। আচ্ছা, 2 থাকলো, বি এর মান কি বলতো, বি স্কোয়ারের মান কত বলতো, বি স্কোয়ারের মান হচ্ছে 4 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার বলতে কি 16, নিচে এর মান কত হচ্ছে 5, অর্থাৎ এখানে কত হচ্ছে 32 ডিভাইডেড বাই কত 5, এটা হচ্ছে কি বলতো ভাইয়া, অ্যান্সার। এবার কি বার করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও নিয়ামক রেখার সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, দেখো এগুলো একটু মিশাই দিই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের 3 নম্বর 4 নম্বর, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, x = +- a e। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস এর মান কত, এর মান হচ্ছে 5 ইন্টু ই এর মান কত, 3/5, এটা কাটা, অর্থাৎ x এর মান কত +-3। এটা হচ্ছে কি তোমাদের সমীকরণ, যেহেতু বলছে তুমি এটাকে পার করে দিয়ে এদিকে 0 করে দিতে পারো, সমস্যা নেই, সমীকরণ যেহেতু অপরদিকে 0 লাগবে, এটাই তো। একটা হবে প্লাস x প্লাস = 0, আর একটা হবে x - 3 = 0। ক্লিয়ার? আচ্ছা, এবার বার করতে বলছে আমাদের নিয়ম, বা এখানে যদি রেখে দাও তা হবে। এবার নিয়ামক রেখার সমীকরণ, এবার কি বার করতে বলছে, নিয়ামক রেখার সমীকরণ, এর মান কিন্তু 3/5 মিশা দিলাম। এবার বার করতে বলছে 4-5 নম্বরে নিয়ামক রেখার সমীকরণ, বা দ্বিঘাক্ষ রেখার, নিয়ামক রেখার, অনেক সময় দ্বিঘাক্ষ রেখা বলা থাকে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, x = +- a ডিভাইডেড বাই e, একটা হচ্ছে কি a ইন্টু ই, যেটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ a e, আর নিয়ামক রেখার সমীকরণ কি a ডিভাইডেড বাই e, অর্থাৎ প্লাস মাইনাস এর মান কত, এর মান আমরা জানি 5, এর মান কত 3/5, অর্থাৎ x = +-5 ইন্টু 5টা উল্টে যাবে 5 কত 3, অর্থাৎ এখানে আসতেছে তোমার 5 × 25 ডিভাইডেড বাই কত 3। এটা হচ্ছে তোমাদের কি ভাইয়া, অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, বুঝে না থাকলে কমেন্ট করো। ভাই আপনি কি প্রেম করছিলেন লাইফে?
বেশি ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল না? তোমরা নিজেরা ফ্রেন্ড সার্কেল কি ফাজলামি করো করো, আমি কিছু বলবো না। হ্যাঁ, তোমার স্যারের বিষয় নিয়ে কথা বলো, ব্যক্তিগত বিষয় নিয়ে। আচ্ছা দেখো, তো আশা করি এই জিনিসগুলো বুঝছো। তোমরা তো রেসপন্স করতেছো না রে ভাই। এই রেসপন্স দিয়ে হ্যান্ড নোট দেবো তো। মিশাই দিলাম, রেসপন্স নাই, কোনো নাই। তো 10 অধ্যায় মোটামুটি শেষ। আর একটা সংক্ষিপ্ত যে প্রশ্নটা ছিল, এটা যদি ওইটা যদি তোমরা করতে না পারো, ইউটিউবে ক্লাস আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। যখন হ্যান্ড নোট দিয়ে দেবো তখন সকল ক্লাসের লিঙ্কও দিয়ে দেবো, তখন তোমরা করে নিও। হ্যাঁ, করতে গেলে একটা প্যারা, কারণ সময় চলে যাচ্ছে, 11টা অধ্যায়ে সময় চলে যাচ্ছে। এখন কটা বাজে রে? 14 বাজে না? আচ্ছা, আচ্ছা দেখো, দশ অধ্যায়ে যদি ওই ম্যাথটা করাইতাম তাহলে পরিপূর্ণ হয়ে যেত ক্লাসটা, আর কোনো কিছু লাগতো না। হ্যাঁ, 10 অধ্যায়ে যদি ওই ম্যাথটা করাইতাম তাহলে পরিপূর্ণ হয়ে যেত, তাই না ক্লাসটা? আচ্ছা দেখো, 10 অধ্যায়ের যে তোমার সংক্ষিপ্ত 3 নম্বরটা আছে, কারণ এখান থেকে 10, 11, 12 মার্ক এমনিতে পাবা। 3 নম্বরে দেওয়া আছে -4, -1 উপকেন্দ্র, এবং প্রশ্নটা দেখো, x + 2y + 2 = 0। আচ্ছা, এটা হচ্ছে কি নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, ধরো পরাবৃত্তটা যদি এমন হয়, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ রেখা, এখান থেকে দূরত্ব কি হবে, সমান হবে। এসপি = কি, এটাকে বলা হয় এম, পিএম। তো আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি কি, এসপি কি বলতো? আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে কি জানি, যে এসপি, এখানে লিখি এসপি পিএম, তাই না? আচ্ছা, তাহলে এসপি বলতে কি, এস হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে, ধরলাম -4, -1, -4, -1। আর পি, এটা তো চলমান বিন্দু, এর স্থানাঙ্ক কি, x, y, আমরা ধরে নিই এটা x, y। এই বিন্দুর কিন্তু স্থানাঙ্ক দেওয়া নেই, এটা নিয়ামক বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে, এই যে এই সমীকরণটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এসপি বলতে কি, এসপির দূরত্ব। তাহলে এসপির দূরত্ব আমরা কিভাবে বের করব, দেখো আমরা জানি √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ইকুয়ালস টু, আমি বলবো যে পিএম এর দূরত্ব আমরা কিভাবে বের করব, যদি এখানে স্থানাঙ্ক থাকতো আমরা সেম এই ক্যাটাগরি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতাম। কিন্তু যেহেতু এখানে কি আছে, কোনো বিন্দুর মান দেওয়া নেই, আমরা চাইলে ধরেও নিতে পারবো না, এটার মতো। তো এটা যে নিয়ামক বিশিষ্ট যে সমীকরণটা আছে, সেই সমীকরণটা কি বলতো, এটা লিখবা এখানে x + 2y + 2, শুধু এই দিকে সমান চিহ্নের এই দিকেটা লিখবা। তারপর টেকনিকটা বুঝাই দিই, এগুলো তোমরা ফার্স্ট সেমিস্টার করছো, অত গভীরে যাচ্ছি না। তারপর যেটা করবা, এখানে যে চলকগুলো ছিল, চলকের সহগের বর্গের যোগফল তার বর্গমূল। বর্গমূল বলতে কি, √, এর সহগ কত 1² প্লাস এর সহগ কত 2²। যেই সহগে থাক, যেটাই থাক না কেন, এই যে শুধু ধ্রুবক মান সহগগুলো কি করবা, রুট করে দিয়ে বর্গ করে দিবা তার যোগফল। আর উপরে কি লিখবা, যে সমীকরণটা থাকবে নিয়ামক বিশিষ্ট, সেই সমীকরণটা কি করবা, এখানে লিখবা 0টা বাদ দিয়ে, সমান 0 বাদ দিয়ে। আচ্ছা, এখন তোমরা যেটা করবা, জাস্ট ক্যালকুলেশন, উভয় এই দিকে রুটটা ঝামেলা, উভয় দিকে কি করো, এইদিকে রুট ঝামেলা, উভয় দিকে কি করো, স্কোয়ার করো। যদি উভয় দিকে স্কোয়ার করো, যদি কি করো, উভয় দিকে স্কোয়ার করো, যদি কি করো, উভয় দিকে কি করো, স্কোয়ার করো, যদি উভয় দিকে কি করো, স্কোয়ার করো, তাহলে কি হবে, স্কোয়ার রুটে কাটা যাবে। আর এখানে তো মানই বসাই নেই, x1 x2 এর মান কত বলো তো,
আহ মান না বসে একবারে করাই দিয়েছে। দেখো মানটা আগে বসাই দিই। এক্স ওয়ান বলতে কি বলতো, তুমি চাইলে এটাকে এক্স ওয়ান ধরতে পারো, এটা কি এক্স টু ধরতে পারো, এটা কি ওয়াই ওয়ান ধরতে পারো, এটা কি ওয়াই টু ধরতে পারো, বা এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু ধরতে পারো, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, সমস্যা নেই। তাহলে এক্স ওয়ান বলতে কি আমরা এক্স ধরছি, মাইনাস এক্স টু বলতে কি বলতো মাইনাস ফোর, অর্থাৎ এখানে আসবে কি প্লাস ফোর হোল স্কোয়ার, প্লাস ওয়াই ওয়ান বলতে কি আমরা ওয়াই কে ধরছি ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বলতে কাকে ধরছি মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ টু, দেখো এখানে যা আছে তাই এক্স প্লাস টু ওয়াই প্লাস টু, আর এখানে আসবে তোমার রুট ওভার কত বলো তো, দুই দুগুণ চার আর একে কত পাঁচ। আর উভয় দিকে কি করো, যদি এবার উভয় দিকে যদি কি করো স্কোয়ার করো, তাহলে এখানে কি আসতেছে বলতো স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, এদিকে একটু চাপাই নেই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে হচ্ছে ফোর, টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ানের পর স্কোয়ার ইজ গোস টু, এদিকে দেখো এদিকে দূর একবারে করাই দিই নাকি, দেখো তো বলো তো এদিকে স্কোয়ার রুটে কাটা থাকতেছে কত ফাইভ, ঝামেলা, এখানে থাকবে কি ফাইভ, আর এখানেও একটা সূত্র যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র যাচ্ছে, হ্যাঁ এক্স, একবারে সূত্রটা করা যাইতো, বড় হোক একবারে সূত্রটা করি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস নাকি প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, তাই না? দেখো তো সূত্রটা কি ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কি দুই দুগুণ চার, আচ্ছা বি স্কোয়ার মানে দুই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে কি দুইয়ের উপর স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, এ বি বলতে হচ্ছে টু এ বি প্লাস টু বি সি, এ সূত্র কি ঠিক আছে, টু বি সি, বি সি বলতে কি বি সি বলতে কি টু, টু বি সি প্লাস টু সি এ, হ্যাঁ টু সি এ, অর্থাৎ এক্স ইন্টু কি টু, আর নিচে থাকলো কত ফাইভ। আচ্ছা ফাইভটা এইদিকে ভাগ, এইদিকে আসে কি হবে গুণ হবে এদের সাথে, অর্থাৎ এই ফাইভটা এদের সবার সাথে গুণ, তো সবার সাথে গুণ করে দাও, ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে চার, চার দুগুণ কত হয় আট, আর ফাইভ দিয়ে গুণ করলে হয় পাঁচটা চল্লিশ এক্স প্লাস চার চার ষোলো, ষোলো আর পাঁচ কত হয়, ষোলো আর পাঁচ কত হয়, সূত্র ঠিক আছে রে, এ সূত্র কি ঠিক আছে, তাহলে এখানে চার চার ষোলো, ষোলো আর পাঁচ গুণ করলে কত হয় ষোলো ইন্টু পাঁচ, আশি, আশি পাঁচটা এর সাথে গুণ করলে কি হবে ফাইভ ওয়াই স্কোয়ার, ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি আছে টু ওয়াই, অর্থাৎ পাঁচ দুগুণ কত দশ ওয়াই, আর এখানে পাঁচ অক্ষে কত হবে পাঁচ, আর এইদিকে সূত্র কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণ চার ওয়াই স্কোয়ার, আর এখানে কত দুই দুগুণ কত হয় চার, প্লাস এখানে আছে কি দুই দুগুণ চার এক্স ওয়াই, এক্স ওয়াই, আর এখানে আছে দুই দুগুণ চার, চার দুগুণ আট, দুই দুগুণ চার, চার দুগুণ কত হয় এইট ওয়াই প্লাস দুই দুগুণ চার এক্স, এই সূত্র কি ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সার্চ দিয়ে দেখছো? আচ্ছা যদি ঠিক থাকে ওই সবগুলো সমীকরণ মানে কি এগুলো সবগুলোকে এইদিকে পার করে দিয়ে ওইদিকে জিরো বানাও, তাহলে দেখো দেখো তার আগে কাটাকাটি করা যায় না কি, এখানে পাঁচটা এখানে একটা, তাহলে এখানে কটা থাকবে ফোর এক্স স্কোয়ার, তাই না? অ্যান্সার কি মিলবে, ফোর এক্স স্কোয়ার মিলতেছে। তারপর দেখো এক্স স্কোয়ার গুলো কাটলাম, ওয়াই স্কোয়ার দেখো এখানে পাঁচটা ওয়াই স্কোয়ার চারটা ওয়াই স্কোয়ার, তাহলে এখানে শুধু কটা ওয়াই স্কোয়ার থাকবে একটা ওয়াই স্কোয়ার। তারপর আমরা কাকে কাটতে পারি এবার, এবার আমরা ফোর চল্লিশ এক্স, এখানে চল্লিশটা এক্স, চল্লিশ এক্স থেকে আমরা চল্লিশ এক্স বা তার আগে আমরা, আচ্ছা যাই হোক
আগে এইটাকে এইদিকে পারো 4xy, এইদিকে তো কোনো 4xy নাই, 4xy ওইদিকে প্লাস, এইদিকে এসে মাইনাস, কি হবে 4xy, এখানে 40x, আর এখানে আছে তোমার 4x, 40x থেকে 4x বাদ দিলে কত হয় 36x, তাই না? আচ্ছা, তারপর এখানে 10টা ওয়াই, আর এইদিকে আছে কয়টা ওয়াই, 8টা ওয়াই, 10টা থেকে 8টা বাদ দিলে এখানে থাকবে 2টা ওয়াই। আচ্ছা, তারপর এখানে 80 আর 5 85, 85 আর এখানে আছে 4, 85 থেকে 4 বাদ দিলে কত হয় 81, ইকুয়ালস টু কত 0। এটা মনে হয় অ্যান্সার। হ্যাঁ, 36x 2y, বাহ, একবারে মিলে গেছে, বুঝছো? এটাই হচ্ছে তোমাদের কি বলতো ভাইয়া অ্যান্সার। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? সূত্র ঠিক আছে, সবই ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে। সবই ঠিক আছে, তাই না? যাদের পিডিএফ হ্যান্ড নোটস লাগবে, যাদের পিডিএফ হ্যান্ড নোটস লাগবে তারা, এটা সবাই বুঝছো? আচ্ছা দেখো, এখন যারা লাইভে আছো, তোমাদের যদি সাজেশন পিডিএফ হ্যান্ড নোটস এবং ক্লাসগুলো লাগে, তাহলে তোমরা আমাদের পেজে মেসেজ দাও। তার আগে তোমরা এই ভিডিওতে 4-5 জনকে মেনশন করে স্ক্রিনশট রাখো, এবং আমাদের পেজটাকে অল ইনভাইট করতে হবে, কিন্তু মনে রাখবা অল ইনভাইট করে স্ক্রিনশট রাখো, এবং আমাদের এই ভিডিওটা কি করো, শেয়ার করো, যে বিভিন্ন যে পলিটেকনিক গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে স্ক্রিনশট রাখো। এই 3টা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা পেজে মেসেজ দিও, আমি আজকে রাতে 12টার মধ্যেই তোমাদের সাজেশন পিডিএফ ক্লাস সবগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর তোমরা যেহেতু তৃতীয় সেমিস্টার, তোমরা 4th সেমিস্টার উঠবা, তোমাদের জন্য কোনো অফার টফার নেই আপাতত। তোমরা চাইলে অফলাইনে পড়তে পারো, আমাদের অফলাইনে যারা পড়বা, অফলাইনে পড়লে অনেক সুযোগ সুবিধা আছে, এটাই বলতে পারি। তো অনলাইনের অফার আছে শুধু যারা তৃতীয় সেমিস্টার উঠবে তাদের জন্য, এবং যারা প্রথম সেমিস্টার আসবে তাদের জন্য অফার আছে। আর যারা আমার, আর এই যে মেসেজ দেওয়া শুরু হয়েছে, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিচ্ছ তাদের কিন্তু আমি ডিরেক্ট ব্লক করে দেবো। এই সাজেশনের জন্য যারা মেসেজ দিচ্ছ, আমি তোমাদের পেজে মেসেজ দিতে বলছি, তোমরা যদি পেজে মেসেজ দিতে না পারো তাহলে আমাকে বলো যে ভাই আমি পেজে মেসেজ দিতে পারতেছি না। তোমাদের তো বারবার আমি শিখাই দিই কিভাবে পেজে মেসেজ দিবা। আমাদের যে স্টোরিগুলো দেওয়া হয়, স্টোরিগুলোতে যে ক্লিক করো, প্রোফাইলে ক্লিক করো, দেখবা যে সেখান থেকেও কিন্তু পেজে মেসেজ দেওয়া যায়। বা তুমি যদি পেজে যাও, পেজ থেকেও কিন্তু সিমোর অপশনে গিয়ে তোমরা যদি দেখো যে এখানে সিমোর অপশন কিন্তু আছে। ধরো সাপোজ আমার এই যে পেজটা, এখানে দেখবা যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিচে সিমোর অপশন, এখানে ক্লিক করে দেখো পেজে মেসেজ দেওয়ার অপশন। হ্যাঁ, আর তোমরা যদি ভাই বুঝতে না পারো, কিছু করার নেই। ক্যালকুলেশন বুঝি নেই, আরে বোকা মেয়ে, ক্যালকুলেশন বুঝো না কেন? এগুলো সহজ ভাবে করাইছি তো, এগুলো তো তোমার ক্লাস 6-7 বাচ্চাও এই ক্যালকুলেশন গুলো পারবে। বলো, তোমাদেরকে ওই যে আগের মতো ভাঙা ভাঙা করাইতে হবে? ক্যালকুলেশন কোনটা বুঝো নাই বলো, কোনটা বুঝো নাই? এই এই লাইনগুলো বুঝো নাই, নাকি এইগুলো বুঝো নাই? যেগুলো বুঝো নাই বলো, আমি বুঝা দিচ্ছি। আচ্ছা, আমি আস্তে আস্তে দেখো। এসপি বলতে কি, এখান থেকে দূরত্ব, দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে, আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে করছি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে আমরা কি করতে পারি, মধ্যবিন্দুর দূরত্ব বার করার সূত্র হচ্ছে, মধ্যবিন্দুর দূরত্ব বার করার সূত্র হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তার বর্গমূল। আচ্ছা, তাহলে এটা থাকলো। আচ্ছা, x1 বলতে কি, আমরা এটাকে x1 ধরতে পারি বা এটাকে x1 ধরতে পারি, এটাকে y1 এটাকে y1 ধরতে পারি। তো আমি এটাকে x1 এটাকে y1 ধরলাম। তাহলে x1 বলতে কি x, y1 বলতে কি x2 বলতে কি 4 -4, মানে এখানে মাইনাস থাকার কারণে +4 হয়ে গেছে। y1 বলতে y, y2 বলতে গেছে -1, এখানে কি হয়েছে +1। আর এখানে যেহেতু কোনো বিন্দু দেওয়া নেই, সমীকরণ দেওয়া আছে, যার কারণে আমরা সমীকরণটা লিখবো ডিভাইডেড, এখানে যে চলকগুলো থাকবে চলকের সহগের বর্গের যোগফল তার বর্গমূল, অর্থাৎ রুট। আচ্ছা, এখন এই রুটগুলোকে সরানোর জন্য আমরা সবার সাথে, এখানেও একটা স্কোয়ার করছি, এখানেও একটা স্কোয়ার, এখানেও একটা অল স্কোয়ার, সবার সাথে স্কোয়ার করে দিছি। আমরা পারি সমান চিহ্ন এইদিকে স্কোয়ার দিলে ওইদিকে স্কোয়ার দিতে পারি। আচ্ছা, তাহলে স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, 2ab দেখো, 2bc দেখো, 2ca। ক্লিয়ার? আচ্ছা, স্কোয়ার রুটে কাটা, এখানে থাকলো কত 5, স্কোয়ার রুটে কাটা, এখানে থাকলো কি বলতো 5। আচ্ছা, আর এখানে স্কোয়ার রুটে কাটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এখানে দেখো এই যে 5টা এদিকে ভাগ, এদিকে পার করে দিলে এদের সবার সাথে গুণ হবে, অর্থাৎ 5টা এর সাথে গুণ করলে 5x স্কয়ার হবে, এর সাথে গুণ করলে 4 দুগুণ 8, 5টি কত 16, এখানে কত হবে 40। তারপর 8 5টি কত হয় 40x, মানে 16 সাথে 5 গুণ করলে হবে 80, মানে 5 গুণ করলে 5 গুণ করলে 10, মানে 5 গুণ করলে 5। ক্লিয়ার? আচ্ছা তারপর এখানে ক্যালকুলেশন করলে এই লাইনটা আসে। তারপর দেখো এখানে 5টা এক্স স্কোয়ার, এখানে একটা, এটা এদিকে পার করাই দিলে কি হয়ে যেত মাইনাস হয়ে যেত না, তাহলে 5টা থেকে একটা বাদ দিলে কটা হয় 4টা, তো আমরা একবারে কাটাকাটি করছি। ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে আমরা ওয়াইটাকেও করছি, দেখো 5টা ওয়াই স্কোয়ার, এখানে 4টা এদিকে পার করে দিলে 5টা হচ্ছে বিয়োগ হয়ে যেত, তাহলে একটা থাকতো, এই যে একটা। সেম ভাবে এইটা এইদিকে, এইটা শুধু একাই আছে, এই কারণে এটা প্লাস, এদিকে আসে মাইনাস পার করাই দিছি। এখানে দেখো 40টা এক্স, এখানে কয়টা এক্স বলো তো, এখানে হচ্ছে 4টা এক্স, বাদ দিলে কয়টা হয় 36টা এক্স। এখানে দেখো 10টা ওয়াই, এখানে কয়টা ওয়াই আছে 8টা ওয়াই, অর্থাৎ এখানে থাকবে 2টা ওয়াই। এখানে হচ্ছে 40 আর 5 85, সরি 80 আর 5 85, আর এখানে হচ্ছে 4, বাদ দিলে হয় 81। ক্লিয়ার সবার? এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন আমরা কয়টা বাজে, ওরে আল্লাহ 30 বাজে গেছে, 10 অধ্যায় শেষ। তো আমি যেটা বললাম তোমরা ওই কাজগুলো করো, আর আজকে ক্লাস এখানেই শেষ। আমরা তোমাদের উপস্থিতি কম থাকলে আমি বাকি ম্যাথগুলো করাইতাম। এখন তোমাদের যেহেতু সাজেশন দরকার, শুধু সাজেশন দরকার, যারা আছো আমি যেটা বললাম ওটা করো, তাহলে তোমাদের সাজেশন পিরিয়ডটা ফ্রিতে দেওয়া হবে, বুঝছো? আর তোমাদের যদি ফিজিক্স 2 লাগে, আর নেক্সট পরীক্ষা আছে তোমাদের ফিজিক্স 2, তাই না? ফিজিক্স 2 আছে, তারপর যাদের বেসিক ইলেকট্রিসিটি রেফার্ড আছে, বেসিক ইলেকট্রিসিটি যাদের আছে, তারপর আর কি আছে রে, ফিজিক্স 2 বেসিক ইলেকট্রিসিটি, পাইথন 2, পাইথন 2 আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো আছে, তাই না? আচ্ছা যাদের ফিজিক্স 2 সাজেশন লাগবে, দাঁড়াও আমি নাম্বারগুলো আগে বাইর করি, ওয়েট এন্ড সি। তো নেক্সট পরীক্ষা হচ্ছে এই সাবজেক্টগুলোর, যাদের ফিজিক্স 2 লাগবে তারা এই নাম্বারে মেসেজ দিবা, 01405434 আর 2234 405434 হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যাদের বেসিক ইলেকট্রিসিটি লাগবে, যাদের বেসিক ইলেকট্রিসিটি লাগবে, নাম্বার তো অনেকগুলো লাগতেছে, কারণ একটা নাম্বারে মেসেজ দিলে গোলমাল হয়ে যায়, কে যে কোন সাজেশন চাচ্ছে বোঝা যায় না, বুঝছো? যার কারণে এই কাজটা করা। যাদের বেসিক ইলেকট্রিসিটি লাগবে 01 আর 01748174713। যাদের পাইথন 2 লাগবে, পাইথন 2 ডিজিটাল ইলেকট্রনিক্স, পাইথন 2 আর ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা একটা নাম্বারেই মেসেজ দিলে হবে। এটা কি করবে, একটা নাম্বারই মেসেজ দিবা, কারণ এটা তো কম্পিউটারের সাবজেক্ট, দুটো একবারে দিব না, কাজ তো করতে হবে তোমাদের, আলাদা 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 নাম্বারে দিতে হবে তোমাদের। তাই তোমাদের উপকার করে আমার লাভ নেই, তোমাদের উপকার করে আমার কোনো লাভ নেই, সো তোমাদের খাটুনি করতেই হবে। তোমরা মেসেজ দিবা হচ্ছে 01341615475, হ্যাঁ 41615475 আর যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স লাগবে, ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স,
তারা পেজে মেসেজ দিও, তারা পেজে মেসেজ দিও। হ্যাঁ, আচ্ছা, তারা পেজে মেসেজ দিও। দেখা যাচ্ছে সব? আচ্ছা দেখো, পরবর্তী পরীক্ষা হচ্ছে এইগুলো। তো যাদের ফিজিক্স 2 লাগবে, শর্ট সাজেশন, হ্যান্ড নোটস, তারা এই নাম্বারে মেসেজ দিবা। যাদের বেসিক ইলেকট্রিসিটি লাগবে তারা এই নাম্বারে মেসেজ দিবা। হ্যাঁ, যাদের পাইথন 2 লাগবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স লাগবে তারা পেজে মেসেজ দিবা। তো তোমাদের শর্ত হচ্ছে কি, যে আমাদের এই ভিডিওটাকে আমি যেটা আপলোড করব, এই ভিডিওটার কমেন্টে 4 থেকে 5 জনকে মেনশন করে স্ক্রিনশট রাখতে হবে, এবং আমাদের পেজটাকে ইনভাইট করে, অল ইনভাইট করে স্ক্রিনশট রাখতে হবে। এবং আমাদের ভিডিওটাকে বিভিন্ন যে পলিটেকনিক গ্রুপ আছে সেগুলোতে 10 জন, সর্বনিম্ন 10 জনকে শেয়ার করতে হবে। এই 3টা কাজ কয় মিনিট লাগবে? জাস্ট 2 মিনিট লাগবে। 3টা কাজ যদি করে স্ক্রিনশট রাখতে পারো, তাহলেই তোমরা আমি যে যে নাম্বারগুলো দিছি সেই নাম্বারে মেসেজ করেও ওই সাবজেক্টগুলোর জন্য, তাহলে তোমরা শর্ট সাজেশন পিডিএফ, ফুল সাজেশন পিডিএফ, হ্যান্ড নোটস, ক্লাস সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবা। এখন অনেকেই বলে যে ভাইয়া আমরা তো পেজে মেসেজ দিতে পারি না, বা কিভাবে ইনভাইট করতে হয় আমরা তা জানি না, অনেকে এইভাবে অজুহাত দাও। তো তাদের একটু শিক্ষা দিচ্ছি, তোমরা একটু আবারও দেখে নিও। যারা পেজে মেসেজ দিতে পারো না, তোমরা আমাদের পেজটাতে যাবা, যাওয়ার পর দেখবা এই যে দিনাজপুর পলিটেকনিক এর নিচে দেখো সি মোর অপশন আছে। এখানে ক্লিক করলে দেখবা যে মেসেজ অপশন আছে, ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার, এখান থেকে মেসেজ করতে পারবা। এবং ইনভাইট করবা কিভাবে? এই যে 3 ডট আইকন আছে, দূর মেসেজ দিচ্ছ কেন, 3 ডট আইকনে যাবা, যাওয়ার পর এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে যাবা, দেন এখানে অল সিলেক্ট করবো। অল সিলেক্ট, অনেকে বাটপারি করো কিন্তু, সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে এই যে ইনভাইট, সেন্ড ইনভাইট দিয়ে স্ক্রিনশট রাখবা অল। আমি কিন্তু বুঝতে পারি তোমরা যারা বাটপারি করো তাদের কিন্তু একবারে ব্লক করে দিব, যারা বাটপারি করবা। হ্যাঁ, আর শেয়ার করবা কিভাবে? এই শেয়ার অপশনে যাবা, যাওয়ার পর এই যে গ্রুপে যাবা, এখানে অনেকগুলো পলিটেকনিক গ্রুপ থাকবে। যদি গ্রুপে অ্যাড না থাকো এভাবে অ্যাড হবা, হওয়ার পর এভাবে 10 জনকে কি করবা, এভাবে 10 জনকে সিলেক্ট করবা। 10টা, সর্বনিম্ন 10টা সিলেক্ট করা যায়, 10টা সিলেক্ট করবা, এভাবে খুঁজে খুঁজে সিলেক্ট করবা। এই লক্ষ্মীপুর সিলেক্ট করে এইভাবে শেয়ার দিবা, 10 জন সিলেক্ট করে শেয়ার দিবা। আমি কিন্তু বুঝতে পারি তোমরা কোন আইডি থেকে কয়জনকে শেয়ার দিচ্ছ। হ্যাঁ, তো আর মেনশন করবা কিভাবে? এই যে কমেন্টে যাবা, সাপোজ এই ভিডিওটা, এই যে মেনশন করবা কিভাবে, অনেকে মেনশন করতে পারো না। এই যে কমেন্টে যাবা, যার পর এখানে @ চাপবা, তাহলে তোমাদের ফ্রেন্ডের নামগুলো আসবে। এখানে 4-5 জনকে কি করবা, মেনশন করে স্ক্রিনশট রাখবা। এই 3টা কাজ করতে পারলে মেসেজ দিও, না করতে পারলে নেওয়ার দরকার নেই, তোমাদের নেওয়ার দরকার নেই। তোমাদের জন্য যে 100 টাকা প্রাইস মানি রাখা হয়েছে, 100 টাকা দিয়ে কোনো কাজ ছাড়াই আমার পার্সোনাল নাম্বারে মেসেজ দিও, 100 টাকা দিয়ে পিডিএফ নিতে পারবা। বুঝছো? আমাদের পার্সোনাল নাম্বারে মেসেজ দিও 01313297421, 13297421 এই নাম্বারে মেসেজ দিও, তাহলে 100 টাকা দিয়ে কোনো কাজ ছাড়াই পেয়ে যাবো। বুঝছো? আর যারা দ্বিতীয় সেমিস্টার আসো, তোমরা চাইলে আমাদের 200 টাকার গ্রুপে যুক্ত হতে পারো। 200 টাকার গ্রুপে যুক্ত হলে তোমরা তৃতীয় সেমিস্টারে, পরবর্তীতে তৃতীয় সেমিস্টারে উঠবা, তৃতীয় সেমিস্টারের সকল সাবজেক্টের রেকর্ডেড ক্লাস, সাজেশন, ফুল সাজেশন, শর্ট সাজেশন, রেফার্ড সাজেশন, তারপর হ্যান্ড নোটস, এগুলো সম্পূর্ণ 200 টাকার গ্রুপে পেয়ে যাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। বুঝছো? আচ্ছা দেখো, তো 200 টাকার গ্রুপে তোমরা কিন্তু সবগুলোই পেয়ে যাবা। এখন যদি বলো যে ভাইয়া আমাদের কাছে টাকা নাই, আমরা ফ্রিতেই গ্রুপে যুক্ত হতে চাই, তো 200 টাকার গ্রুপটাতে তোমরা ফ্রিতেও যুক্ত হতে পারবা। তার জন্য কি করতে হবে? ওই সেম কাজ করতে হবে, আমাদের পেজটাকে ইনভাইট করতে হবে, অল ইনভাইট করতে হবে। দেন আমাদের ইউটিউব চ্যানেলে 3 থেকে 4 জনকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমাদের ফেসবুক গ্রুপ, এগুলো লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দেবো। আমাদের ফেসবুক গ্রুপে যে ডিপ্লোমা ইন ইনস্টালেশনের গ্রুপ আছে, এখানেও 5-6 জনকে যুক্ত করে দিতে হবে। দেন মেনশন করতে হবে, একটু বেশি কাজ করতে হবে, 200 টাকা তো এই জন্য একটু বেশি কাজ করতে হবে। এখন তোমরা যদি বুঝতে না পারো, আমাকে কি করবো, আগে তোমরা মেসেজ করবো আমার পার্সোনাল নাম্বারে। হ্যাঁ, এই নাম্বারে মেসেজ করে বলবা যে ভাইয়া আমি 200 টাকার গ্রুপটাতে ফ্রিতে যুক্ত হতে যাচ্ছি, আমার কি কি কাজ, কি কি করণীয় একটু বুঝাই দেন। তখন আমি বুঝাই দেবো, তোমরা সেই কাজগুলো যদি করো তাহলে 200 টাকার গ্রুপটাতেও ফ্রিতে যুক্ত হতে পারবা, যারা বর্তমানে দ্বিতীয় সেমিস্টার আছো, পরবর্তীতে যারা তৃতীয় সেমিস্টারে উঠবা। ঠিক আছে?
আজকের ক্লাসে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর দ্বিতীয় সেমিস্টার যারা দিনাজপুর থেকে আসো তোমরা চাইলে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। অফলাইন ব্যাচে ভর্তি হলে অফলাইনে ক্লাসের পাশাপাশি তোমরা অনলাইনের সকল সুযোগ সুবিধাগুলো ফ্রিতে পেয়ে যাবা। তোমাদের আলাদাভাবে কোনো এক্সট্রা কাজ করতে হবে না, কাউকে শেয়ারও করতে হবে না, কিছুই করতে হবে না, বুঝছো? সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবো আর কি, এটাই হচ্ছে বড় সুযোগ সুবিধা। আর ক্লাস কোয়ালিটি তোমরা জানো, অনলাইনে ক্লাস দেখো এবং অফলাইনে ক্লাস আরো ডিফারেন্ট, আরো একদম বেসিক ভাবে বোঝানো, আরো সুন্দর করে বোঝানো হয়। আমাদের হচ্ছে স্টাডিজ সেন্টার, এখানে সারাদিনও স্টাডিজ করতে পারবো। অনেকে বাসায় মেসে পড়াশোনা করার মনোযোগ বসে না, তারা আসে আমাদের কোচিং এ, আমাদের মেন্টর গুলো থাকে, তাদের সাথে কমিউনিকেশন করে ডিসকাস করে পড়াশোনাগুলো এগিয়ে নিতে পারো। এবং আমাদের কোচিং এর পাশে ম্যাচ আছে, ছেলেদের ম্যাচ, সরকারি ম্যাচ, সেখানে ম্যাচে উঠতে পারবা। আমাদের কোচিং এর সাথেই মহিলা ম্যাচ আছে, সেখানে তোমরা উঠতে পারবা। আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড, চক্ষু হাসপাতালের সামনে। ধন্যবাদ সবাইকে।